নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবারের দুপুরটা গল্প কথার সাথেই হোক না। আজকে আপনাদেরকে শোনাবো সন্দীপা কাঞ্জিলালের কাহিনী কুসুম ডিহা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে আর দেরি না করে শোনা যাক আজকের বিশেষ নিবেদন। কুসুমডিহা গ্রামের চৈত্র মাসের দুপুরটা ছিল অন্য সব দিনের চেয়ে একেবারে আলাদা। চারপাশের বাতাসে একটা দম বন্ধ করা গুমোট ভাব। চড়া রোদ যেন আকাশ থেকে গলানো সীসার মতো ঝরে পড়ছে, আর সেই সাথে গোটা গ্রাম জুড়ে এক অস্বাভাবিক নিরেট নিস্তব্ধতা। গ্রামের পিছন দিকের ঘন বাঁশ বাগান আর শেওড়া গাছের জঙ্গল পেরিয়ে চারটে ছোট ছায়া এগিয়ে চলেছে কানা পুকুরের দিকে। 9 বছরের শাওনের বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করছিল। পা দুটো আর সামনের দিকে এগোতেই চাইছিল না। সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বলল, না রে রন, আমার একদম যেতে ইচ্ছে করছে না। চল না ফিরে যাই। মা বারণ করেছে ওই পুকুরের ধারটাতে যেতে। ওখানে নাকি কি সব দোষ আছে। রণ ফিক করে হেসে উঠল। ভিতর ডিম, ভর দুপুরে আবার কিসের ভয় রে? সব ওই বুড়োদের বানানো গল্প, শুধু শুধু ভয় দেখানোর জন্য। বুলু আর ভূতু সায় দিল রণর কথায়। ভূত ভেঙচি কেটে বলল, আরে ভূত প্রেত যারা থাকে তারা রাতে আসে, ভর দুপুরে আবার কিসের ভূত? এখন গিয়ে দিব্যি সাঁতার কাটবো, মজা করব, কেউ টেরও পাবে না। আর তুই যদি না যাস, কাল স্কুলে সবাইকে বলে দেব তুই একটা মেয়েদের মতো ভীতু। চল তো। অগত্য বন্ধুদের এই খোঁচার পর শাওন আর না করতে পারল না। কিন্তু মায়ের বারণ আর মনের ভেতরের সেই অজানা ভয়টা তাকে অস্বস্তিতে ফেলে রাখল। তবে কানা পুকুরের পাড়ে এসে দাঁড়াতেই শাওনের চোখের সামনের দৃশ্যটা তার কল্পিত দৃশ্যের থেকে অনেকটাই বদলে গেল। গ্রামের বুড়োদের মুখে শোনা সেই অভিশপ্ত ভুতুড়ে পুকুরের কোনো চিহ্নই আজ আর এখানে নেই। বরং চড়া রোদের হাত থেকে বাঁচতে চারপাশের দু একটা গাছপালা যেন পুকুরের ওপর এক মায়াবী ছায়া বিছিয়ে রেখেছে। টলটলে পরিষ্কার জল রোদের আলোয় চিকচিক করছে। ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া এসে শরীর মনটা জড়িয়ে দিয়ে গেল শাওনের। পুকুরের পাড়ের ঝোপ থেকে একটা ডাহুক পাখি নিশ্চিন্তে ডাকছে। কই, অস্বাভাবিকতার কোনো চিহ্নই নেই। বন্ধুরা ততক্ষণে উল্লাসে জামা কাপড় ছুঁড়ে ফেলে জলে ঝাঁপ দিয়েছে। জলের শব্দ আর ওদের হাসিতে চারিপাশটা মুখরিত। শাওন আর নিজেকে আটকে রাখতে পারল না। জামা খুলে সেও লাফ দিল। এই দাঁড়া, আমিও আসবো। চৈত্র মাসের কাঠ ফাটা দুপুরে জলের এই ঠান্ডা স্পর্শটা ভারী আরামদায়ক লাগলো। বুকের ভেতর জমে থাকা সেই অজানা ভয়টা যেন জলের স্রোতে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেল। কোথায় কিসের দোষ? সব ওই বুড়োদের বানানো গল্প। বেশ আনন্দে মেতে উঠল চার বন্ধু। একে অপরের দিকে জল ছোঁড়া, ডুব সাঁতার, আরো নানা হুড়োহুড়ি। শাওন ভুলে গেল মায়ের সেই কড়া বারণটা। বেশ কিছুক্ষণ এভাবে নিটোল আনন্দে কেটে যাওয়ার পর হঠাৎ শাওন থমকে যায়। তার মনে হয় চারপাশের কলকাকলিটা যেন এক মুহূর্তে উধাও। ডাহুক পাখির ডাকটাও শোনা যাচ্ছে না। অনেকটা কানে তালা লেগে গেলে যেমনটা হয়, ঠিক তেমন একটা অদ্ভুত নিরেট নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশটাকে। এমন একটা অনুভূতি হতেই শাওন চারিদিকে নজর ঘুরিয়ে বলে উঠল, ভূত ভূত কোথায়? হ্যাঁ, ভূত, এই ভূত! রণ গলা ফাটিয়ে ডাকল, ভূত, এই ভূত!
কোথাও কেউ নেই। একটু আগেই তো ছেলেটা ডুব সাঁতার দিচ্ছিল। হঠাৎ শাওনের মনে হলো জলের সেই আরামদায়ক ঠান্ডা ভাবটা যেন আর নেই। তার বদলে একটা বরফের মতো কনকনে হাড় হিম করা স্রোত যেন তাদের পা জড়িয়ে ধরছে। আর সেই টলটলে পরিষ্কার জলটা, সেটাও যেন নিচ থেকে পাক খেয়ে ঘোলাটে কুচকুচে কালো হয়ে উঠছে। তার সাথে একটা বুনো আষ্টে পচা গন্ধ। রন, বুলু, জলদি ওঠ, আমার ভালো লাগছে না। রন! শাওন চিৎকার করে পাড়ের দিকে হাত পা ছুটতে শুরু করলো। বুকের ভেতরের সেই মুছে যাওয়া ভয়টা এখন যেন 10 গুণ হয়ে ফিরে এসেছে। বুলু আর রনও ব্যাপারটা বুঝতে পেরে পাড়ের দিকে এগোতে শুরু করেছে। রন সবার আগে পাড়ের কাছে পৌঁছে গিয়েছিল। হঠাৎ একটা বিকট জলের শব্দ। শাওন ফিরে তাকাতেই ওর গলার কাছে আর্তনাদটা আটকে গেল। রনর মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গিয়েছে। ও পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কে যেন জলের তলা থেকে প্রবল শক্তিতে ওকে পিছনের দিকে টেনে ধরছে। শাওন, বুলু, আমাকে বাঁচা! পা ধরে টানছে। ও মা গো! শাওন আর বুলু থরথর করে কাঁপতে কাঁপতে পাড়ে দাঁড়িয়ে কেবল দেখে চলল এক অবিশ্বাস্য বিভৎস দৃশ্য। কালো কালো সাপের মতো লম্বা কি যেন এক গোছা দড়ি, না দড়ি নয়, ভিজে লম্বা চুলের রাশ রনর কোমর আর পা আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে। টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছে পুকুরের ঠিক মাঝখানে। রন প্রাণপণে হাত পা ছুটছে, কিন্তু জলের তলার সেই রাক্ষসের শক্তির কাছে রনর শক্তি একেবারেই অসহায়। গোটা ঘটনাটা এত দ্রুত ঘটল যে শাওন এবং বুলুর কিছু করারই থাকলো না। চোখের পলকে রনর মাথাটা জলের তলায় তলিয়ে গেল। একটা বড় বুদবুদ উঠল, আর তারপরেই আবার সব আগের মতো নিস্তব্ধ। বুলু ততক্ষণে ভয়ে জ্ঞান হারিয়ে পাড়ের কাঁধার উপরে লুটিয়ে পড়েছে। শায়ন পাথরের মতো জমে দাঁড়িয়ে, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এমন সময় হঠাৎ সে দেখল পুকুরের ঠিক মাঝখানে, যেখানে রণ একটু আগে তলিয়ে গেল, ঠিক সেইখানটায় জলটা আবার একটু কেঁপে উঠল। আর তারপরই জলের বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠল একটা অবয়ব। একরাশ ঘন জমাট বাঁধা কালো ভিজে চুলের মাঝখানে একটা ফ্যাকাশে সাদা মুখ। সেই মুখে রক্ত মাংসের ছিটে ফোঁটাও নেই। চামড়াটা জলের তলায় দীর্ঘদিন ডুবে থাকা ফুলে ওঠা মরার মতো। আর চোখ দুটো ঠিক যেন অনেকক্ষণ আগে মরে যাওয়া পচা মাছের চোখের মতো, সাদা আর খোলাটে। এখন সেই প্রাণহীন নিষ্ঠুর চোখ দুটো স্থির হয়ে আছে শাওনের দিকে। সেই চোখের দিকে শাওনের চোখ পড়তেই ওর মনে হলো এক অনন্ত নারকীয় ক্ষুধা যেন সেই দৃষ্টির মধ্যে দিয়ে তাকে গিলে খেতে চায়। শাওনের মনে হলো এই মুহূর্তে যেন তার চারপাশের পৃথিবীটা বন বন করে ঘুরতে শুরু করেছে। তার গলা চিরে কোনো স্বর বেরোচ্ছে না। সেই মরা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে শাওনের মস্তিষ্কের স্নায়ুগুলো জবাব দিয়ে দিল। একটা ঘন অন্ধকার নেমে এলো তার চোখের সামনে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কানা পুকুরের পাড়ে। আজকে আপনারা শুনছেন গল্পকথার আরো একটি বিশেষ নিবেদন, সন্দীপা কাঞ্জিলালের কাহিনী কুসুম ডিহা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে আর দেরি না করে এগোনো যাক আজকের গল্পের দিকে। আপনারা শুনছেন
সন্দীপা কাঞ্জিলালের কাহিনী কুসুমডিহা। চরাচর ভাসিয়ে দেওয়া মায়াবী পূর্ণিমার আলো, কিন্তু কানা পুকুরের পাড়টায় যেন সেই আলোটুকুও ঢুকতে ডরায়। চারিদিকে রাত্রিকালীন নিস্তব্ধতা, কেবল ঝিঁঝি পোকার একটানা ডাক, আর দূরে কোথাও শেয়ালের প্রহরকোনা। নগেন জেলে আজ একটু বেশি তাড়ি কিলেছে। পা টলছে, হাতে ধরা মাটির ভাঁড় আর গলায় জড়ানো বেসুরো কান। জালটা টেনি তোলা হঠাৎ পুকুরের উপর থেকে একটা শীতল বাতাস ছুটে এসে তার শরীর ছুঁয়ে পালালো। সেই সাথে একটা বিশ্রী আষ্টে গন্ধ পাক খেয়ে উঠল নগেনের শরীর বেয়ে। নগেন নাক কুঁচকে থমকে দাঁড়িয়ে ফিরল কানা পুকুরের জলের দিকে। ক্ষণিক তাকিয়ে থেকে কিছুই বুঝে উঠতে না পেরে চোখটা সরিয়ে আবার সামনের রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে কানা পুকুরের শান্ত জমাট কালো জলে একটা অদ্ভুত বুদবুদ উঠল। তারপরে নিস্তরঙ্গ জলটা যেন শিউরে উঠে প্রবলভাবে কাঁপতে শুরু করল। নেশার ঘোর ততক্ষণে নগেনের কিছুটা কেটেছে। সে চোখ সরু করে জলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কানা পুকুরে এত রাতে খাই মারে কি ডারে? হ্যাঁ, ধেড়ে বোয়াল নাই? ধেড়ে বোয়াল। দেখতে দেখতে জলটা আরো ফুঁসে উঠল, আর তার ভেতর থেকে জালের মতো ছড়িয়ে পড়তে লাগলো একরাশ কুচকুচে কালো শ্যাওলা ধরা ভিজে চুল। দেখতে দেখতে গোটা পুকুরের জল ঢেকে গেল সেই চুলে। ফ্যাকাশে চাঁদের আলোয় দেখা গেল সেই চুলের ঠিক মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল এবার একটা মুখ, আকাশের দিকে চিবুক তোলা, চোখের মণি দুটো ঘোলাটে সাদা, আর চামড়া যেন বহুদিনের পচা মরার মতো। মদের ভাঁড়টা খসে পড়ে গেল নগেনের হাত থেকে। গলা ছিঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু বেরোলো কেবল ফিসফিসে কয়েকটা শব্দ। ওখান কি কি ও কি ও কি ও ওই যে জল ভেঙে পাড়ে উঠে আসছে জিনিসটা। মানুষের মতো দেখতে হলেও ঠিক মানুষ নয়। চাঁদের আলোয় তার রূপ দেখে নগেনের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। পাড়ে উঠে ক্ষণিক দাঁড়ালো বিভৎস প্রাণীটা। বাতাসে নাক টেনে টেনে কি যেন শুকলো গভীরভাবে। তারপর তার মাথাটা অদ্ভুতভাবে ঘাড় মোটকে বেঁকে গেল নগেনের দিকে। নগেন ততক্ষণে আতঙ্কে নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গিয়েছে। ওদিকে শিকারের টাটকা রক্তের গন্ধ পেয়েছে সে। নগেন পিছু ঘুরে দৌড়তে চাইল, কিন্তু পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছে। দেহের সমস্ত শক্তি একত্রিত করে এবার প্রাণপণে চিৎকার করে উঠল সে। বাঁচাও বাঁচাও। গোছা গোছা চুল হু হু করে নগেনের হা করা মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করতে লাগলো। কয়েকবার গো গো শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকালে কানা পুকুরের পাঁকে নগেনের শরীরটা আধ পোঁতা অবস্থায় পাওয়া যায়। গ্রামের কয়েকজন মিলে সেই কাদার থেকে যখন শরীরটা টেনে হিঁচড়ে তোলে, তখন দেখা যায় নগেনের শরীরটা একেবারে ফ্যাকাশে মেরে গিয়েছে। দেহে যে এক ফোঁটাও রক্ত নেই সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। এরপর একে একে আরো কয়েকটা ঘটনা ঘটল। নিখোঁজ হলো গ্রামের কিছু কিশোর। ধীরে ধীরে গ্রামে রটে গেল
ওই পুকুরে দোষ আছে, ওখানে নামলে নাকি আর ফিরে আসা যায় না। কানা পুকুরের দিকে মানুষের চলাচল একেবারে বন্ধ হলো। কেটেছে বেশ কিছু বছর। বাবলু, ও বাবলু, চলে আয় বলছি। কতবার বলেছি ওই পুকুরে যাবি নি, তাও যাবি তুই? রোজ বারণ করি, তাও কথা শুনবি নি বাপ। আয়, উঠে আয় বলছি, বাবলু। যার উদ্দেশ্যে কথাগুলো বলা সেই বাবলু তখন আরাম করে ভেসে বেড়াচ্ছে কানা পুকুরের মাঝে। বাবলু গ্রামের কেষ্টমুদির ছেলে, ভয়ানক ডানপিটে, যেটা না করা হবে সেটাই সে করবে। এরকম ছেলে মায়ের কথা শুনে উঠে যে আসবে না তা বলাই বাহুল্য। এদিকে বাবলুর মা ততক্ষণে দেখে ফেলেছে বাবলুর ঠিক পিছনে কালো কালো কি যেন ভেসে উঠছে। কথায় বলে না, প্রাণের মায়া বড় মায়া। আর সন্তান যে মায়ের প্রাণ তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুমতি অর্থাৎ বাবলুর মা ছুটে গিয়ে এক ঝাঁপে গিয়ে পড়ল জলে। তারপর প্রাণপণে সাঁতার কেটে সোজা গিয়ে ভেসে উঠল বাবলু আর ওই কালো কালো জিনিসের মাঝে। বাবলুকে একটুও প্রস্তুত হবার সময় না দিয়ে সুমতি ঠেলে দিল পাড়ের দিকে, নিজেও ভেসে চলল প্রাণপণে। ঠেলতে ঠেলতে বাবলুকে পাড়ে উঠিয়ে সুমতি যখন ওর পা পাড়ে রাখবে, হঠাৎই চোখের নিমেষে কি একটা যেন ওকে টেনে নিল জলের মধ্যে। বাবলু পিছন ফিরে মা বলে চিৎকার করে ওঠে। সে প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে দেখে মা পুকুরের মাঝে হারিয়ে যাচ্ছে। মায়ের শরীরটাকে কালো কোনো দড়ি জাতীয় কিছু পেঁচিয়ে নিচ্ছে আরো বেশি করে। বাবলু কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে যায় ঘাটের পাশে। কেষ্টমুদি ঘরে ফিরে বউ ছেলেকে না দেখতে পেয়ে এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করে বেড়াতে লাগলো। কোথাও কোনো খোঁজ না পেয়ে যখন দাওয়ায় মাথায় হাত দিয়ে বসেছে, তখনই গ্রামের 4-5 জন লোক ধরাধরি করে বাবলুকে নিয়ে আসে। বাপরে, কি হইল তোর? বাবলু তখন অজ্ঞান। দলের মধ্যে মাতব্বর গোছের একটি ছেলে বলে উঠল, কাকা, বাবলু কানা পুকুরের পাড়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। তবে মনে হয় বিপদ তেমন নেই কাকা, তুমি চাইলে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি। কেষ্ট বাবলুর মুখে জলের ছিটে দেওয়ার কিছুক্ষণ পর বাবলু নড়ে ওঠে। জ্ঞান ফিরেই বাবাকে সামনে দেখে চিৎকার করে কেঁদে ওঠেছে। বাবা, 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 মারে পানি মুড়া নিয়ে গেছে বাবা, বাবা, মারে পানি মুড়া নিয়ে গেছে। নামটা শুনেই কেষ্টমুদির আপাদ মস্তক কেঁপে ওঠে। তার সুখের সংসারে এ কি অনর্থ এলো। এক মুহূর্ত বোধ করি সময় লাগলো তার খবরটা বিশ্বাস করতে। পানি মুড়া নিয়ে গিয়েছে, অর্থাৎ মানুষটাকে আর ফিরে পাওয়া যাবে না। চিৎকার করে উঠল সে, সুমতি রে, ও সুমতি, সুমতি, আমাদের ফেলে চলে গেলি তুই, আমরা কি রে বাঁচবো? ও সুমতি। ঘরে উপস্থিত বাকিরাও স্তব্ধ। সুমতির মৃত্যু সংবাদে তারা যতটা না শোকগ্রস্ত, তার থেকেও বেশি আতঙ্কগ্রস্ত পানি মুড়ার নামটা শুনে। কি সর্বনাশ! ওই জিনিসটি ভয়ানক অশুভ, তার নাম শুনলেও অমঙ্গল। ইতিমধ্যে দালানের ভিড়টা যেন একটু একটু করে পাতলা হয়ে যাচ্ছে। নিথর বাবলু আর তার পাশে বসে হাপুস নয়নে কেঁদে চলা কেষ্টমুদি তখনও তাদের অনাগত ভয়ানক ভবিষ্যতের কথা ভেবে উঠতে পারেনি। সুমতিকে হারিয়ে বাপ ছেলে দিশেহারা, কিন্তু গ্রামের লোকজন ওই এক নামেই বাপ ছেলের অদৃষ্টের কথা চিন্তা করে একে একে যে যার মতো পাততাড়ি গুটিয়ে নিল। 2 দিন কেটে গেলেও বাবলুর মায়ের শরীর পাওয়া যায়নি। অবশ্য পানি মুড়া যাকে নিয়ে যায় তার পরিবার শাপগ্রস্ত হয়ে যায়।
তাই গ্রামের লোকেরা কেউ পারলৌকিক ক্রিয়ায়ও পাশে আসেনি। খুব তাড়াহুড়ো করেই বাপ ছেলে মিলে পাশের গ্রামের এক পুরোহিতের সহায়তায় নিয়ম রক্ষাটুকু সেরেছে। পারলৌকিক ক্রিয়ার শেষে পুরোহিত মশাই বলেছিলেন, বাবলুরে একটু চোখে চোখে রাইকো, পানি মুড়ার নজর যার উপর পড়ে তারে সে যেভাবেই হোক টেনে নিয়ে যাবেই। আপনি কোনো ব্যবস্থা করি যান ঠাকুর, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার ছেলেটারে বাঁচান। কয়েক মুহূর্ত চুপ থেকে পুরোহিত মশাই বললেন, আমি খুব সাধারণ মানুষ বাবা, মন্ত্রতন্ত্র বিশেষ না জানলেও আমার কাছে গুরুদেবের দেওয়া মন্ত্রপুত জল আছে, ওটা আমি দিয়ে যাচ্ছি। জানি না কতটা কাজে লাগবে, তবে ছেলেরে কিন্তু অবশ্যই নজরে রাখবে, ও কিন্তু চেষ্টা করবে ওরে নেওয়ার। কথাগুলো শেষ করে অসহায় বাবা ছেলেকেই অথই পাথারে রেখে চলে গেলেন পুরোহিত মশাই। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। হঠাৎ কানা পুকুরের নিস্তরঙ্গ জলে শুরু হলো হালকা কম্পন। আস্তে আস্তে সেই কম্পন বেড়ে গিয়ে প্রচণ্ড অশান্ত হয়ে উঠল জল। তারপরে গোটা পুকুরের জল ছেয়ে গেল কালো লম্বা চুলে। সেই চুলের ঠিক মাঝখানে আকাশের দিকে মুখ করে ভেসে উঠল একটা লম্বাটে ফ্যাকাশে মুখ। কিছুক্ষণ জলে স্থির হয়ে ভেসে থেকে খলবল করে জল থেকে 4 হাত পায়ে উঠে এলো যে প্রাণীটা, তার মাথা পিঠের ওপরে বসানো, মুখের চারপাশে ঘিরে রয়েছে লম্বা লম্বা চুলের রাশি। সে ভয়ানক মূর্তি পুকুরের পাড়ে এসে আকাশের দিকে তাকিয়ে কি যেন শুকলো অনেকক্ষণ ধরে। তারপরে তার মুখে ফুটে উঠল একটা হাসি। শিকারের গন্ধ পেয়েছে সে। গভীর রাত, এক সদ্য মা হারা কিশোর চরম মানসিক ক্লান্তিতে নিঃসাড়ে ঘুমোচ্ছে। বাখারির জানলা দিয়ে গলে আসা চাঁদের আলোয় মুখের একটা পাশ দৃশ্যমান। হঠাৎই একটা ছায়া সেই আলোটাকে ঢেকে দিল। ঘুমের মধ্যেই উসখুস করে উঠল ছেলেটা, আর ঠিক এই সময় তার কানে ভেসে এলো এক পরিচিত গলার ডাক। খোকা রে, ও খোকা, একটু বেরিয়ে আয় না বা, তোরে দেখি নাই আজ 3 দিন, বড় কষ্ট বাবা, আয় আয় রে সোনা আমার, আয়। ধরফর করে বিছানায় উঠে বসলো বাবলু। মা না? হ্যাঁ, মাই তো এসেছে। মা গো, তুমি এসেছো মা? বলে চিৎকার করে ঘর থেকে বেরোতে যেতেই মেঝেতে শুয়ে থাকা কেষ্টমুদি টেনে ধরল বাবলুকে, বুকের ভেতরে জাপটে নিল। সেই সাথে ওর মুখে হাত চাপা দিয়ে কানের কাছে মুখ এনে বলল, যাস নে বাপ, আমিও শুনেছি ওই ডাক, তোর মা যে আর নাই রে, হে তোর মা না। খোলা জানলার কাছটায় তখন একটা জমাট বাঁধা আঁধার কুণ্ডুলি পাকিয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ যে চাঁদের আলোটা জানলা গলে বাবলুর বিছানায় এসে পড়ছিল, সেটি এখন ঘরের ভেতর ঢুকতে অপারগ। ক্ষণিকের নিস্তব্ধতা, আর তারপরেই ঠিক জানলার ওপাশ থেকে পুনরায় ভেসে এলো সুমতির সেই কাতর গলার আওয়াজ। খোকা, খোকা রে, আসবি নি বা, এত করে ডাকতেছি, তাও আসবি নি রে। কেষ্টমুদি এত শক্ত করে ধরে থাকা সত্ত্বেও কেমন করে যেন বাবলুর মুখ দিয়ে একটা চাপা আওয়াজ বেরিয়ে এলো, ঠিক সেইখানেই জমাট বাঁধা অন্ধকারটার ভেতর থেকে একটা কিছু যেন আছড়ে পড়ল জানলার গড়াতে। বিস্ফারিত নেত্রে বাপ ছেলে দেখল একটা বিভৎস কিছু জানলার ওপারে এসে দাঁড়িয়েছে।
সে অবয়বের মুখের মাঝখানটা যেন একটা গভীর খাদের মতো হা হয়ে আছে, আর সেই গহ্বর থেকে বেরিয়ে আসা হলদেটে করাতের মতো দাঁতগুলো দিয়ে চুইয়ে পড়ছে কালচে লালা। জানলা গলে একটা মরা পচা জলে ডোবা হাত এগিয়ে এলো ভেতরে। ঘরের ভেতরটা ততক্ষণে আষ্টে পচা গন্ধে ভরে গিয়েছে। কেষ্টমোদীও মরিয়া ইতিমধ্যে ঘরের কোণ থেকে কাঠের ডাসাটা সে তুলে নিয়েছিল হাতে। মুহূর্ত বিলম্ব না করে সেটাই সর্বশক্তি দিয়ে নামিয়ে আনলো সেই হাতটার ওপর। বিবর্ণ দীর্ঘ হাতটা কুনুয়ের কাছ থেকে অদ্ভুত কোণে ছুলে পড়ল। একটা ক্ষীণ আর্তনাদ হলো যেন। দ্রুত হাতটা জানলা দিয়ে বেরিয়ে গেল। বাইরের অন্ধকারটাও জানলা ছেড়ে একটু তফাতে চলে গেল যেন। কিন্তু এত সহজে নিস্তার নেই। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা চিরে দিয়ে জানলার শিকে আবারও ফুটে উঠল সেই বিভৎস চওড়া হাসিটা। হাড় কাঁপানো এক মিহি স্বরে অবিকল সুমতির গলায় সে বলে উঠল, আজ বাপের আদর খেয়ে কোকা, কাল আমি তরে নিয়ে যাব। মায়ের চারি কোকা থাকতে পারে কখনো? হ্যাঁ, কেষ্ট বাবলুকে দু হাতে জাপটে ধরে আছে। এতক্ষণে বাবলু বুঝেছে এ তার মা নয়, এ কিছুতেই তার মা হতে পারে না। ঘরের ভেতর দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলল বাপ ছেলে। পরদিন ভোরে কেষ্টমোদী যখন পুরোহিত মশাইয়ের চণ্ডী মণ্ডপে গিয়ে আছড়ে পড়ল, তখন তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে হাঁপাতে হাঁপাতে সব কথা উগরে দিল। ঠাকুর, ঠাকুর, আমার বাবলু ছাড়া আর কেউ নেই। মা বাপের মুখ মনে পড়ে না, বউটিরে বাঁচাতে পারলাম নে। আপনি আপনি আমার বাবলুটারে বাঁচান। এই আপনার পা জড়িয়ে ধরলুম, আমায় ত্যাগ করবেন না ঠাকুর। ওরে, আমি নেহাতি সাধারণ মানুষ বাপ, আমারে শাড়ি দে। আমি জন্মস্তক এই পিশাচের নাম শুনেছি ঠিকই, শুনেছি পিশাচের নজর পড়লে কেউ বাঁচে না। আমি বুড়ো মানুষ বাবা, আমি শুধু আশীর্বাদ করতে পারি আর পারি সাবধান করতে। তবে তুমি একবার জান বুড়োর সাথে দেখা করতে পারো। পানি মুড়ার ব্যাপারে ওনাকে সব জানে, ওই হয়তো কিছু উপায় বাতলাতে পারবে। কেষ্টমোদীর নামটা শুনেই থমকে গেল। জানবুড়োর কিসব নাকি ইতিহাস আছে। সে নাকি ভালো মানুষ নয়, গ্রামের লোকেরা ওকে ডাইন বলে। পরক্ষণে আবার ছেলের কথা মনে পড়তে কেষ্টমোদী নিজেকে শক্ত করল। শটান উঠে হাঁটা দিল জানবুড়োর আস্তানার দিকে। গ্রামের বাইরে শেওড়া বাবলা বাঁশ বিভিন্ন আগাছায় বিস্তৃত জঙ্গলের মাঝে একটা প্রায় ভেঙে পড়া মাটির বাড়ির সামনে যখন কেষ্ট হাজির হলো, তখন সূর্য একেবারে মাথার ওপর। একটু ইতস্তত করে ভাঙা দরজায় আলতো টোকা দিয়েই পিছনে সরে গেল সে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপরে দরজা ঠেলে যে বৃদ্ধ বেরিয়ে এলো তাকে দেখলেই বোঝা যায় যে তার বয়সের গাছপাথর নেই। প্রায় নুয়ে পড়া লম্বা কালো শরীরটা একটা বাঁকা লাঠির উপর ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়িয়ে। তার মুখের দিকে তাকালেই সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো তার দুই চোখ। চোখের ওপরে জমে থাকা একটা সাদা পরত স্পষ্ট বুঝিয়ে দেয় বৃদ্ধ চোখে দেখে না। কিন্তু কেষ্টকে অবাক করে দিয়ে শটান কেষ্টর দিকে তাকিয়ে সে বলল, কি ভাবছিস আমি চোখে দেখি না? আমি মনের চোখে দেখি রে। সাধে কি আমারে সবাই ডাইন কয়? কেষ্টকে কিছু বলার সুযোগ না দিয়েই বৃদ্ধ তার কাঁপা কাঁপা হাত দিয়ে কেষ্টর মুখটা ধরে নিজের চোখের সামনে নিয়ে এলো। কই দেখি। অনেকক্ষণ ধরে কি যেন দেখল, তারপর বলল, পারবি না, পারবি না রে, বাঁচাতে পারবি না, কোনো লাভ নেই।
তরতাজা পোলারে সে নিয়েবে। আজ পর্যন্ত কাউরে ছাড়ে নাই। কেষ্টর আপাদ মস্তক কেঁপে ওঠে। ধপ করে মাটিতে বসে পড়ে সে চেপে ধরে জানবুড়োর অশক্ত পা দুটো। জানবুড়ো সঙ্গে সঙ্গে এক লাথি দিয়ে ঠেলে ফেলে দেয় কেষ্টকে। শালা, আমার কথা মনে পড়ে যখন বিপদে পড়ে সবাই। আমি বুড়ো মানুষ, কেউ তো একটু আমারে দেখেও না। বলি, আমি যখন বিপদে পড়েছিলাম এসেছিলি কেউ? হ্যাঁ, এসেছিলি? কইছিলাম সবারে, পায়ে ধরছিলাম, কেউ শোনে না। এইবার বাঁচায় দেন, আমি আমার ছেলে সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। তুই যাবি না শালা, আমি এলাকার নিয়ে আসুক। পারবো না আমি তোর পোলারে বাঁচাতে। শুধু আমি না, কেউ পারবে না। কেষ্ট খেয়াল করল বৃদ্ধর মুখে হাসি থাকলেও তার সাদা চোখ দুটোই টলটল করছে জল। বুড়ো তাড়াতাড়ি ঘরে ঢুকে ভাঙাচোরা দরজাটা কেষ্টর মুখের উপরেই বন্ধ করে দিল। সারাদিন এদিক ওদিক ঘুরে কোনো রাস্তা খুঁজে না পেয়ে সন্ধ্যের দিকে টলতে টলতে ঘরে ফিরল সে। ঘরে ঢুকতেই বাবলু বাবাকে এসে জড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, বাবা কোথায় গেছিলা? আমার খুব ভয় করছে বাবা, যদি আজও আসে আমি তোমারে ছেড়ে কোথাও যাবো না। ও বাবা, আমারে যেতে দিও নে। ও বাবা, আমারে যেতে দিও নে। ও বাবা। কেষ্ট ছেলেকে প্রাণপণে জড়িয়ে ধরে। তোরে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না বাপ। পৃথিবীতে কেউ না থাকলেও জানবি তোর বাপ আছে তোর জন্য। যদি তুই যাস আমিও যামু তোর লগে, এই কথাখানা জেনে রাখ। ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাতে কেষ্ট বাবলুকে বলল, তুই ঘুমা, আমি জেগে আছি বাপ, চিন্তা করিস নি, তোর বাপ আছে তোর লগে। ছেলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে কেষ্ট বসে রইল ছেলের মাথার কাছে অতন্দ্র প্রহরীর মতো। কে আসবে আসুক দেখি, সে দেখে নেবে। অনেকক্ষণ এভাবে বসে থাকতে থাকতে একটা সময় কিভাবে যেন ঘুমিয়ে পড়ল সে। খোকা, ও খোকা, আয় আয় রে মানি, একবারটি বাইরে আয়। মায়ের কাছে আসবি না সোনা? আয় একটি বাইরে আয় খোকা। ঘুমন্ত বাবলু সোজা হয়ে উঠে বসল। মা না, মাই তো এসেছে। ওই যে ডাকছে যে। মাগো তুমি এসেছো? মা, তুমি এসেছো? বাবার হাতটা আলতো করে সরিয়ে রেখে নিঃশব্দে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল হতভাগ্য কিশোর। বাইরে বেরোতেই দেখল সত্যি তার মা দাঁড়িয়ে রয়েছে দুই হাত বাড়িয়ে। বাবলু যতই মায়ের কাছে যাবে বলে এগোচ্ছে ততই যেন মা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আয় আয় রে সোনা, আমার কাছে আয়। আয় আয় না। একটা সময় বাবলুর তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটল, আর সঙ্গে সঙ্গে সে অনুভব করল ওর পা ছুঁয়েছে জল। চারিদিকে তাকাতেই বুঝল কখন যেন কানা পুকুরের কাছে এসে পড়েছে ও। সঙ্গে সঙ্গে চরম বিপদের আঁচ পেল, কিন্তু পরক্ষণেই মায়ের মুখটা দেখে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল সে। ধীরে ধীরে আরো এগিয়ে গেল, আস্তে আস্তে বাড়তে লাগলো জল।
একটা সময় কোমর ছাড়িয়ে জল যখন বুকের কাছে এলো, বাবলু ভয়ে ভয়ে একবার ডেকে উঠল। সুমতি জলের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তার সহস্র এলো চুলের রাশি দিয়ে ঢেকে নিল বাবলুর শরীর, ঠিক যেমন করে মায়েরা সন্তানদের চাদরে জড়িয়ে বুকে টেনে নেয় ঘুম পাড়ানোর জন্য। বাবলু নড়তে পারল না, একভাবে কেবল চেয়ে রইল মায়ের হাসি মাখা মুখটার দিকে। মায়ের বুকের নরম আশ্রয়ে নিশ্চিন্তে চোখ বুজে অনন্ত ঘুমে তলিয়ে গেল বাবলু কানা পুকুরের গভীর জলে। হঠাৎ কেষ্টর চোখ দুটো খুলে যায়। কই গেল, কই গেল? আতঙ্কে পাথর হয়ে যায় সে। বিছানায় বাবলু নেই। বাবা রে, কোথায় গেলি বাপ আমার? এই বলতে বলতে বেরিয়ে আসে বাইরে। ও বাপ, কই গেলি রে? কই গেলি তুই? ও বাপ আমার। নির্জন রাস্তায় বিলাপ করতে করতে দৌড়তে থাকে। ও বাবলু, কই গেলি রে বাপ? যতক্ষণে সে গিয়ে পৌঁছালো কানা পুকুরের পাড়ে, ততক্ষণে পুকুর একেবারে শান্ত। একটু আগেই যে সে একটা তরতাজা প্রাণ গিলে খেল, তার কোনো নিদর্শনই নেই। হতভম্ব কেষ্ট ধপ করে বসে পড়ল মাটিতে। হঠাৎই পাড়ের জলের কাছে কি একটা চকচক করছে দেখে তড়িঘড়ি উঠে সেদিকে এগোলো। জিনিসটা কুড়িয়ে নিতেই বুঝল সেটা একটা মাদুলি, এবং যেটা তার পরিচিত। এই জিনিসটা বাবলুকে তো সেই এনে দিয়েছিল। বাবলু রে, আমার শাড়ি তুইও গেলি রে। কিছুক্ষণ পর কেষ্ট উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এখন উন্মাদের মতো। পুকুরের দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, খুব খিদে না তোর? আমার পরিবার, আমার একমাত্র পোলাটারে খেয়েই কি তোর পেটের জ্বালা জুড়বে? এই নে, তবে আমারেও খা তালি, তবেই যদি তোর জ্বালা জুড়োয়। বলেই জলে নেমে গেল কেষ্ট। গোটা পুকুরের জলে দাপিয়ে বেড়ালো সে, কিন্তু কেউ তাকে টেনে নিল না। বরং সর্বহারা বাপের বিলাপ শুনে একে একে এসে হাজির হলো গ্রামের অনেক লোক। অনেক কষ্টে সকলে টেনে হিচড়ে কেষ্টকে পাড়ে তুলল। কি গো, ট্রেনে উঠেই এত চুপচাপ কেন তুমি? তিয়াশা 6 বছরের তিতিনকে ঘুম পাড়াতে পাড়াতে বলল। যার উদ্দেশ্যে কথাগুলো বলা হলো সেই শাওন তখন গভীর চিন্তায় মগ্ন। তিয়াশা গায়ে হাত দিতেই যেন ঘুম থেকে জেগে উঠল। কি বললে? যাচ্ছ তো বাড়ি, এত চিন্তা করছো কেন? সেই বিয়ের সময় তোমার গ্রামে গেছি, বিয়ের পর থেকে তো শিলিগুড়িতেই আছি, কিছুই তেমন জানি না তোমার গ্রাম সম্পর্কে। আচ্ছা একটু তো বলো, কেমন জায়গা ওটা? আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি বা কেমন গো? বিয়ের পর থেকে তো শুধু ফোনেই কথা হয়েছে, একসঙ্গে থাকাও তো হয়ে ওঠেনি। জানো, আমার না খুব ভয় করছে। শাওন কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে থেকে বলতে লাগলো, কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও কুমারডিহা একেবারেই প্রত্যন্ত গ্রাম। ইলেকট্রিসিটি এলেও এখনো গ্রামের অনেকেই ইলেকট্রিসিটি ব্যবহার করে না। তারা গ্রাম্য হ্যারিকেনেই এখনো খুশি। প্রচুর পুকুর, গাছপালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর আমার গ্রাম। চলো না, দেখবে আমাদের তিতিন রানী কেমন মজা পায়। ভালোই হলো, এত পুকুর আছে যখন, মেয়ে আমার এই বেলা সাঁতারটা শিখেই যাবে। সাঁতারের কথা উঠতেই
শাওন একটা পুরনো স্মৃতি মনে করে কেঁপে উঠল। খুব ছোট থাকলেও সেই ভয়ানক মুখ আর চোখ দুটো আজও তার রাতের ঘুম কাড়ে। না, তিতিন পুকুরে নামবে না। কোনোভাবেই ওকে কেউ যেন পুকুরে না নামায়। আরে বাবারে, ঠিক আছে ঠিক আছে, আমি তো শুধু কথার কথা বলেছি। আচ্ছা, মেয়ে না নামুক, তুমি আর আমি তো নামতে পারি, কি বলো? বলেই তিয়াশা হাসতে গিয়েও শাওনের দিকে তাকিয়ে থমকে গেল। ওর মুখ থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। একটু ঘাবড়ে গেল তিয়াশা। কি 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 হয়েছে শাওন? এরকম ভয় পাচ্ছ কেন? কি ব্যাপার বলো তো? শাওন কয়েক ঢোক জল খেয়ে বলল, জানো, আমি এত ভালোবাসতাম যে গ্রামটাকে, সেই গ্রাম থেকে আমাকে চলে আসতে হয়েছিল সেই 9 বছর বয়সে। আর ফিরে যেতে পারিনি ওই গ্রামে। বিয়ের জন্যও গেছি 1 সপ্তাহের জন্য, তাও সবার নজরবন্দি হয়েছিলাম। আমার মা নাকি খুব অসুস্থ, আমাকে দেখতে চাইছে, তাই যেতে হচ্ছে, না হলে ওই গ্রামে আমি পা দিতাম না। আরে আগে বলনি কেন আমাকে? কি হয়েছে মায়ের? কি হয়েছে তা তো আমি জানি না, কিন্তু আমার খটকাটা লাগছে অন্য জায়গাতে। আমার মায়ের কাছে তো ফোন আছে, কিন্তু সে আমাকে চিঠি লিখতে গেল কেন? তারপর থেকে আমি যতবারই ফোন করতে গেছি আমি লাইনই পাচ্ছি না। কি যে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো যাচ্ছি, গিয়ে দেখা যাবে। এবার তুমি আমাকে বলো তো, কেন চলে আসতে হয়েছিল তোমাকে 9 বছর বয়সে? কেন তোমার গ্রামে যাওয়ার অনুমতি নেই? আচ্ছা তিয়াশা, তুমি কখনো পানি মুড়ার নাম শুনেছ? পানি মুড়া? সেটা কি জিনিস? শাওন তিয়াশার কথা যেন শুনতেই পেল না। বাইরের দিকে তাকিয়ে নিজের মনেই বলে চলল, জানো, ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত ছিলাম। মা বাবা বারণ করলেও কখনো শুনিনি। ছুটির দিনগুলি তো সারাদিন বাড়িতেই থাকতাম না, বন্ধুদের সাথে কাছে কাছে ঘুরে বেড়াতাম, পুকুরে সাঁতার কেটে বেড়াতাম। কত যে অভিযোগ আসতো আমার নামে বাড়িতে, সে আর বলার না। আরে বাড়িতে জানলেই তো বাবার হাতে বেতের বাড়ি খেয়ে কিছুদিন একটু চুপচাপ থাকতাম, তারপর আবার যে কে সেই আমার দৌড়ত্ব শুরু করে দিতাম। এরকমই একদিন, জানো তো, আমরা 4 বন্ধু, আমি, ভূত, রন আর বুলু, আমরা ঠিক করলাম যে আমরা কানা পুকুরে যাব। ওই পুকুরে নাকি কোনো মাছ নেই, পুকুরটার চারিদিকে কোনো গাছও নেই। সবাই বলতো যে ওই পুকুরে নাকি পানি মুড়া আছে। আমি একটু গুঁই করলেও বাকিরা বললো যে বড়রা নাকি আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলে থাকে। ওসব পাত্তা দিলে আমাদের ঘরেই বসে থাকতে হবে। তাছাড়া প্রেত পিশাচ যাই থাকুক, সে তো রাতে থাকবে। বুলু আরো বলল যে গল্পের বইতে পড়িসনি যে কখনো ভূত দুপুরবেলা বেরোয় না? আমরা বড় হয়েছি না, কিচ্ছু হবে না, চল তো। ওর কথা শুনে আমরা সবাই ভর দুপুরে চলে গেলাম কানা পুকুরে। বন্ধুদের পাল্লায় পড়ে জলে নামলাম। বেশ কিছুক্ষণ জলে দাপাদাপি করার পর আমার হঠাৎ খেয়াল হলো ভূতও নেই মানে কোথাও নেই। আমরা অবাক হয়ে দেখলাম যে জলটাও কেমন যেন অস্বাভাবিক কালো হয়ে আসছে। আমরা সবাই সাঁতার কেটে পাড়ের দিকে পালাতে লাগলাম। সবার আগে পাড়ে উঠে দেখলাম যে রনকে এক গোছা কালো কালো কি যেন জলের দিকে টানছে। টানের চোটে রন গিয়ে পড়ছে মাঝ পুকুরে। আমরা প্রাণপণে চিৎকার করলেও আমাদের ভয়ার্ত চোখের সামনে রনের মাথাটা আস্তে আস্তে ডুবতে লাগলো। হঠাৎ দেখলাম পুকুরের মাঝখানে ভেসে উঠল একটা মাথা। তার সাদা ফ্যাটফেটে চোখে নিষ্ঠুরতা ছাড়া আর কিচ্ছু নেই। ওরকম দেখেই আমি জ্ঞান হারাই। মা বাবা খোঁজ পেয়ে আমাকে নিয়ে যায় বাড়িতে। গ্রামের সবার মুখে জানতে পারলাম পানি মুড়ার নজর পড়লে কেউ নাকি বাঁচে না। যেন তেন প্রকারেণ সে নাকি তার শিকারকে নিজের কাছে টেনে নেয়। তাই বাবা মা ভয় পেয়ে আমাকে শিলিগুড়িতে মামার বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে থেকেই পড়াশোনা করেছি, চাকরি পেয়েছি। মা বাবা আমার কাছে এলেও ওই গ্রামে যাওয়ার বিষয়ে আমার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
তারপর থেকে ওই অভিশপ্ত গ্রামকে আমি এড়িয়ে চলি। আজও রাতে ঘুমের মধ্যে স্বপ্নে আমি দেখতে পাই কানা পুকুরের জলের উপর ভেসে থাকা সেই সাদা চোখ, যে চোখের নারকীয় ভয় আমার জন্য অপেক্ষা করছে। তিয়াসা এতক্ষণ একটা কথাও না বলে গালে হাত দিয়ে সব শুনছিল। এবার বলল, আচ্ছা, মায়ের চিকিৎসা তো শহরেই হবে, তাহলে মা তোমাকে গ্রামে ডাকলেন কেন? মাই ডেকেছেন তো, নাকি অন্য কিছু? আমার তো সব শুনে কেমন সন্দেহ হচ্ছে। পানি মোড়া চিঠি লিখবে বলছো? ওর তো জল থেকে ওঠারই অনুমতি নেই, না হলে এতদিনে আমাকে ওর কাছে টেনে ঠিক নিয়ে যেত। সব শুনে এবার তো আমারও চিন্তা হচ্ছে গো, তোমার যদি কোনো ক্ষতি হয়। আমিও ভেবেছি কিন্তু যে আমি যাব গ্রামে। এই ভয়টাই পেয়ে সারা জীবন চলে না। যদি কিছু হয় তো মুখোমুখি হব। শুধু তুমি তিতিনকে চোখে চোখে রেখো, তাহলেই হবে। ট্রেন থেকে নেমে তিয়াসা যখন মেয়েকে কোলে নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, সায়ন তখন রিক্সা স্ট্যান্ডের দিকে যেতে যেতে দেখল একজন বয়স্ক লোক, পাগল হবে, রাস্তার ধারে বসে আছে আর পথ চলতি সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করছে, আমার বাবলুরে দেখছো তোমরা? আমার বাপধন কোথায় গেলি রে বাবা? শাওন একটু এগিয়ে গিয়ে 5টা টাকা হাতে দিতেই বৃদ্ধ হঠাৎ করে শাওনের হাতটা চেপে ধরল। টাকা টাকা আমার চাইনে, আমার বাবলুরে ফিরাই দাও। আমার যে মুখখানা পুইরা যায়, কতদিন দেখি না ওরে। এরপরেই শাওনের পিছন দিকে এগিয়ে আসা তিয়াসা আর কোলে থাকা তিতিনকে দেখে বৃদ্ধ অদ্ভুত স্বরে বলে উঠল, মাইয়ারে কিন্তু খুব সাবধানে রাখবি। ওই রাক্ষসীর নজর পড়লে কিন্তু সব শেষ। বাড়ির সামনে পৌঁছে শাওন অবাক হয়ে দেখল তার মা ছাদের গাছে জল দিচ্ছেন। ছাদ থেকে ছেলে বৌমাকে নাতনি সহ রিক্সা থেকে নামতে দেখে তড়িঘড়ি তিনি নিচে নেমে আসতেই শাওন প্রণাম করে জিজ্ঞেস করল, মা, তুমি আবার এত শরীর খারাপ নিয়ে উঠেছো কেন? শাওনের মা রমলা দেবী অবাক হয়ে বললেন, শরীর খারাপ? কে কইল তোরে আমার শরীর খারাপ? আমি তো ভালোই আছি বাবু, তবে চিন্তা হইতেছিল, কদিন ধরে তোর ফোন লাগতেছিল না। আচ্ছা, তুই হঠাৎ আইলি কেন রে? তোরে না করছি না? তোরে তো বারণ করছি আইতে, তারপরও আইলি। এখন তোর মায়াটার কথাও তো ভাববি বাবু। শাওন মাকে জড়িয়ে ধরল। এতদিন পরে তোমাকে দেখলাম মা, একটু তো চুপ করো। আরে এত চিন্তা করো না। তাছাড়া ওসব সেই কবেকার কথা, তোমার পানি মুড়াও আমাকে দেখলে আর চিনতে পারবে না। মা প্রত্যুত্তরে হাসলেও শাওন বুঝল চিন্তার মেঘ কাটা তো দূরস্থ, বরং আরো ঘনিয়ে এসেছে। তারও চিন্তা কম নয়। মা যদি চিঠি না লিখে থাকে তাহলে নিশ্চয়ই পানি মোড়ায় চিঠি লিখবে না। তাহলে চিঠিটা লিখল কে? না, ব্যাপারটা তাকে তলিয়ে দেখতেই হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর শাওন মায়ের হাজার বারণ সত্ত্বেও একা একা বেরোলো গ্রাম ঘুরে দেখতে। ও মনে মনে ভাবছিল, সুযোগ যখন হয়েছে তখন মনের খটকাগুলো দূর করে তবেই ফিরবে। জানতেই হবে কে এই পানি মোড়া। কিন্তু সব প্রশ্নের উত্তর তো এত দ্রুত এতদিন পর পাওয়া সম্ভব নয়। উপায় অবশ্য একটা আছে, পুরনো বন্ধুদেরকে খুঁজে বের করতে হবে তার। প্রথমে বুলুর বাড়ির দিকে রওনা দিল শাওন। বাড়িটার সামনে গিয়ে অবাক হতে হলো ওকে।
বাড়িটার যা পরিত্যক্ত অবস্থা তা দেখে পরিষ্কারই বোঝা যাচ্ছে সেখানে এখন আর কেউ থাকে না। শাওন বাড়িটার দিকে কয়েক পা এগোতেই একটা খ্যানখ্যানে গলা পিছন দিক থেকে ভেসে এলো। কে হে বাছা তুমি? হ্যাঁ, এখানে কি করছো? শাওন ফিরে দেখল একজন বয়স্ক লোক, পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। বয়সের ভারে তিনি নুচ্ছ, তবু চোখে মুখে কি অস্বাভাবিক দ্যুতি, জীবনী শক্তি যেন ঠিকরে বেরোতে চাইছে। লোকটা সাধারণ গ্রাম্য মানুষ সুলভ হলেও শাওন কেন যেন তার দিক থেকে দৃষ্টি ফেরাতেই পারছিল না। কতক্ষণ হা করে চেয়েছিল সে নিজেও জানে না। সম্বিত ফিরল বৃদ্ধের দ্বিতীয় কথায়। কি হে বাছা, এমন অবাক পাড়া হলে কি দেখে? হ্যাঁ বা, আমি শাওন, আজই এসেছি গ্রামে। এখানে বুলুরা থাকতো না? ওরা কি এখানে আর থাকে না? লোকটা এদিক ওদিক তাকিয়ে বলল, কেডা? বুলু? আরে তো কবেই পানি মোড়া নিছে। ওর শখে ওর বাপ মাও চলে গেছে গ্রাম ছেড়ে। কথাটা শুনেই শাওনের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। বুলু নেই। এরপর শাওন গ্রামে ঘুরে ঘুরে তার বাকি বন্ধুদের বাড়িও গেল, তবে কারো সাথে তার দেখা হলো না। হবেই বা কি করে? আজ আর তারা কেউ যে এই পৃথিবীতেই নেই। শাওন এবার চলল সেই কানা পুকুরের দিকে। এসব কি সত্যিই হচ্ছে, নাকি মানুষের কুসংস্কার আর কাকতালীয় কিছু দুর্ঘটনা? চিন্তা করতে করতে কখন যে সে কানা পুকুরের পাড়ে চলে এসেছে খেয়ালও করেনি। পুকুরটার দিকে দৃষ্টি পড়তেই পুরনো স্মৃতিতে চোখ ঝাপসা হয়ে এলো শাওনের। তার ছোটবেলার বন্ধুরা সব একে একে হারিয়ে গিয়েছে এই পুকুরের তলায়। অসহায় আক্রোশে শাওন পুকুরের পাড় থেকে কতগুলো নুড়ি পাথর কুড়িয়ে নিল। তারপর জলের দিকে তাক করে সেগুলো ছুটতে লাগলো। রাক্ষসী আমার শৈশব খেয়েছিস তুই, আমার বন্ধুদের খেয়েছিস তুই, আমার মা বাবার কাছে আমাকে থাকতে দিসনি। আর কত কিছু খেলে খিদে মিটবে তোর। আয় আয় দেখি আমার সামনে, দেখি কত সাহস তোর। অনেকক্ষণ ধরে পাথর ছুঁড়ে চোখ মুছে শাওন পিছন ফিরতেই জলে ভেসে উঠল একটা সাদা ফ্যাকাশে মাথা। সে মরা মাছের মতো সাদাটে চোখে মেপে চলল শাওনকে। তার চোখে নরকের ক্ষুধা। তার এত দিনের পুরনো শিকার আজ ফিরে এসেছে। পানিমুড়া যে তার কোনো শিকারই অসম্পূর্ণ রাখে না। এতদিনের পুরনো শিকার নিজে থেকেই যখন ফিরে এসেছে, তখন তার মুখে যে হাসি ফুটবেই। সন্ধ্যার পর শাওনকে ফিরতে দেখে মা এসে বললেন, বাবু, তুই তো সব জানোস বাবা, এত দেরি করলি। ভয়ে যে আমার বুকটা শুকায় গেছিল। কোথায় গেছিলি বাবা? সুকুমার বাবু এতক্ষণ ছেলের মুখের ভাব লক্ষ্য করছিলেন। বিষয়টাকে হালকা করার জন্য তিনি এবার জোর গলায় বলে উঠলেন, ছেলেটা এতদিন পর আইছে, তুমি ওরা এত কথা কইতাছো কেন? যাও গিয়া চা কইরা আনো দেখি। বাপ বেটাই মিল্লা অনেকদিন চা খাওন হয় নাই, আজ জমায়ে গল্প করুম আমার ব্যাটার লগে। রমলা দেবীর ইচ্ছে না থাকলেও স্বামীর কথার অবাধ্য হবেন না বলে যেতে বাধ্য হলেন। সুকুমার বাবু ছেলেকে ডেকে পাশে বসিয়ে বললেন, সারাটা জীবন স্কুল মাস্টারি করছি, মানুষ ঘাঁটছি তো বুঝি, কারুর মনে কিছু হইলে বুঝি। কোথায় গেছিলা জিজ্ঞাসা করুন না, কিন্তু কি হইছে চাইলে আমারে কইতে পারোস, দেখি তোর মনের দুশ্চিন্তা দূর করতে পারি কিনা। শাওন বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, বুলু আর নেই জানো বাবা। গ্রামে জন্মালেও কুসংস্কার আমি মানতাম না কখনো, পানিমুড়াকেও বিশ্বাস করি না।
কিন্তু আজ খুব অবাক লাগছে জানো, বুলুকেও নাকি পানিমুড়া নিয়েছে। ক্ষণিক থেমে থেকে শাওন আবার বলল, আরেকটা ব্যাপার জানো বাবা, আমার কাছে মায়ের নাম করে চিঠি গেছিল, কিন্তু মা বলল মা চিঠি দেয়নি। তাহলে চিঠিটা আমাকে কে লিখলো বাবা? আমাকে গ্রামে ডাকলো কে? তাছাড়া এই পানিমুড়ার সাথে আমাকে পাঠানো চিঠির কোনোভাবে কি কোনো যোগসূত্র থাকা সম্ভব? সুকুমারবাবু এতক্ষণ চুপচাপ শুনছিলেন ছেলের কথা, আর ভেতর ভেতর তৈরি হচ্ছিলেন উত্তরগুলো দেওয়ার জন্য। শাওন চুপ করতে বলে উঠলেন, আচ্ছা, আমি তো গ্যারামের মানুষ, অত বুঝি না, কিন্তু তুই তো পড়ালেখা করছস অনেক। তোর কি মনে হয় একখান জলে থাকা পিশাচ কখনো চিঠি পাঠাইতে পারে? তোরে গ্যারামে ডাকার ইচ্ছা হলে ও তো তোরে আগেও ডাকতে পারতো না? এটাই তো আমার মাথায় ঢুকছে না, যে আমাকে ডাকলো কে, কি স্বার্থে? আর জলে থাকা ওই পিশাচ সত্যি সত্যি কি পানিমুড়া আছে? সত্যি কথা যদি শুনতে চাও তাইলে পানিমুড়া সত্যিই আছে। পানিমুড়া এক ধরনের পিশাচ, এর জাগাইতে লাগে। সঠিক তন্ত্রজ্ঞান যার আছে, সে যদি অপঘাতে মারা যাওয়া কোনো কুমারী মাইয়ার মৃতদেহ পায়, তাইলে কিছু উপাচার করে হেরে জাগাইতে পারে। পানিমুড়া বড় ভয়ানক। এর কারণেই তোরে গ্যারামে রাখি নাই, সাহস পাই নাই আসলে। কিন্তু বাবা, আমাদের গ্রামে পানিমুড়া জাগালো কে? কেনই বা জাগালো? সুকুমারবাবু এতক্ষণ ধরে শুনলেও এবার একটু বিরক্ত হলেন। বললেন, এত প্রশ্নের উত্তর আমার জানা না, যা শুনছি তাই কইলাম তোরে। তুই বা এত ভাবতাছস কেন? আইসস, থাকো, দুদিন থাইকা চইলা যাবা। এখানে আমি তোমাকে রাখুন না। তোমরা শহরের মানুষ, না মানতেই পারো, কিন্তু আমরা গ্রামের মানুষরা জানি পানিমুড়া কি জিনিস। এই গ্রামের কম বাপ মার কোল খালি করছে। শোনো, আমাকে বয়স হইছে, রোগ আর নিতে পারুন না। ছেলের কাছে একরকম হাত জোর করে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব তোরা চইলা যা বাবু। শাওন বাবার হাত দুটো চেপে ধরে বলল, চিন্তা করো না বাবা, কিচ্ছু হবে না, তুমি একেবারে চিন্তা করো না। রাত বাড়তেই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে যাওয়ার আগে রমলা দেবী তিয়াশাকে ডেকে বললেন, আচ্ছা শোনো বৌমা, তোমারে তো সব কইছি, তুমি সায়নরে দেখো, রাতে যাই হোক ও যেন বাইরে না যায়। আমি নিজেও সজাগ থাকুম, সাবধানে থেকো মা। আর শোনো, দিদি ভাইরে কিন্তু জানলার ধারে শোয়াইবা না, আর জানলা তো খুলবাই না, মনে থাকবে? তিয়াশা ঘাড় নেড়ে সম্মতি জানায়। রাতে বিছানায় বসে শাওন তিয়াশার কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে তিয়াশা, এত চিন্তা কিসের? তিয়াশা এবার কেঁদে উঠল। তুমি সব জেনেও এখানে কেন এলে? আমার খুব ভয় করছে শাওন। চলো না আমরা কালই বরং চলে যাই এখান থেকে। এত টেনশন আমি আর নিতে পারছি না। শাওন তিয়াশার চোখের দিকে চেয়ে বলল, কিচ্ছু হবে না, তুমি শুধু নিজেকে আর তিতিন বুড়িকে সামলে রেখো। বাকি এসব এই পানিমুড়া যদি থেকেও থাকে, আমি ভয় পাই না। সাহস থাকলে আসুক দেখি আমার সামনে। তিয়াশা আপাদমস্তক কেঁপে উঠে শাওনের মুখে হাত চাপা দেয়। একদম এসব কথা বলবে না, যাই থাকুক বা না থাকুক আমাদের ধারে কাছে যেন না আসে। শাওন তিয়াশার ভয় দেখে হেসে ওঠে। আর ঠিক আছে, আর বলবো না, অনেক ধকল গেছে আজ। চলো চলো শুয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার কথা হবে। রাত বাড়ল। শাওন ঘুমের মধ্যেই যেন শুনছে একটা খিলখিল করে হাসির শব্দ। তাকে টপারে
ঘুমটা কাটতে কিছুটা সময় লাগে। একটা সময় ঘুম ভেঙে ধরফর করে উঠে বসে শাওন। তিতিনের গলাটা চিনতে তার যতটুকু সময় লাগে। তারপরে ভেতরের ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে চলে আসে সে। সেখান থেকে বাইরের দিকে পা বাড়াতেই কে যেন এক ঝটকায় শাওনকে ভেতরের দিকে টেনে নেয়। শাওন চিৎকার করে উঠতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে রমলা দেবী ছেলের মুখে হাত চাপা দিয়ে বারান্দার জানলার বাইরে দেখতে ইশারা করলেন। এতক্ষণে যেন শাওনের ঘোরটাও কাটল, আর জানলা দিয়ে যে দৃশ্যটা সে দেখল, নিজে চোখে না দেখলে তা বোধহয় মানুষের পক্ষে বিশ্বাস করা সহজ নয়। একটা অদ্ভুত অবয়ব 4 হাত পায়ে বাড়ির উঠোনে হাঁটছে। তার মাথাটা পিঠের উপর অস্বাভাবিকভাবে বসানো, গায়ের চামড়া জলে ভেজা, সাদা, রক্তশূন্য। শাওনের বিস্ফারিত চোখের সামনে সেই ভয়ানক অবয়ব অবিকল তিতিনের গলায় বলে উঠল, তাদের কপালে দাঁত দিয়ে দাঁত। শাওন দেখল সেই ভয়ানক অবয়ব এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। তার পেটের কাছে একটা গভীর গর্ত, আর সেই গর্তের ভেতর চকচক করছে হাঙরের মতো দাঁত। এই তবে সেই পানি মুড়া। শাওন হয়তো চিৎকার করেই ফেলত, কিন্তু রমলা দেবী প্রাণপণে ছেলের মুখে হাত চাপা দিয়ে রেখেছে। এক নিমেষের ভগ্নাংশে পানি মুড়া এবার এক লাফে দেওয়ালে উঠে পড়ল। তারপর খানিকটা টিকটিকির মতো দেওয়াল বেয়ে দোতলার দরজার দিকে উঠে আসতে লাগলো। অন্ধকার ঘরে বসে মা ছেলে এক দৃষ্টে দেখে চলেছে এ অপার্থিব ঘটনা। রমলা দেবী কাঁপতে কাঁপতে আঁচলটা দাঁতে চেপে বিড়বিড় করে বলতে লাগলেন, ও বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এ কোন অলক্ষণে দশা হইল আমাগো। বাবানি মুরার নজর আবার পড়লে আমার সোনার সংসারে। দোহাই তোমার হরি, তোমার চরণে ঠাই দাও। আমার এই অবোধ নাতনিটারে বিপদে ফেলাইও না ঠাকুর। রক্ষা করো দয়াময়, রক্ষে করো। শাওনদের এই সেকেলে বাড়িটা দোতলা। নিচে সদর দরজা পেরিয়ে চওড়া দালান আর খোলা উঠোন। তার এক পাশে সুকুমার বাবুর শোয়ার ঘর। সেখান থেকেই একটা কাঠের তৈরি পুরনো ধাঁচের চওড়া সিঁড়ি সোজাসুজি উঠে এসেছে দোতলার এই লম্বা টানা বারান্দায়। আর এই বারান্দার ঠিক শেষ প্রান্তে শাওনদের ঘর। আর সেই ঘরের ভেতর অন্ধকারে গা মিশিয়ে রমলা দেবী শাওনকে নিয়ে বসে এই বিভৎস দৃশ্য দেখে ঠকঠক করে কেঁপে চলেছে। ততক্ষণে পানি মুড়ার সেই বিভৎস শরীরটা দেওয়াল বেয়ে এসে হাজির হয়েছে তাদের ঘরের বন্ধ দরজার ঠিক ওপারটায়। কাঠের তক্তার ওপর ধারালো কিছু দিয়ে আঁচড় কাটার শব্দ পাওয়া যাচ্ছে। প্রমাদ গুনল শাওন আর রমলা দেবী। ওই পুরনো সেকেলে দরজা পানি মুড়ার পৈশাচিক শক্তির সামনে কতক্ষণই বা টিকবে। ঠিক এই মুহূর্তে একটা কাণ্ড ঘটে গেল। সুকুমার বাবুর ঘুম ভেঙে গিয়েছিল। তিনি কখন যেন ঘর থেকে বেরিয়ে এসেছেন, আর এখন কাঠের সিঁড়িটা বেয়ে ওপরের দিকে উঠে আসছেন। রমলা, শাওন, কি হইছে রে? এত রাতে কিসের আওয়াজ? শাওন প্রমাদ গুনল, তার বুকের রক্ত হিম হয়ে গেল। বাবা সিঁড়ি দিয়ে আসছে। সর্বনাশ! ওদিকে অন্য একটা গলার শব্দ পেয়ে পানি মুড়া থমকে দাঁড়ালো। জানলার ফাঁক দিয়ে শাওন দেখল ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকিয়েছে সেই পিশাচি। তার পেটের গহ্বর থেকে চুইয়ে পড়ছে কালচে লালা। সুকুমার বাবুকে দেখেছে সে। অন্ধকারের বুক চিরে ক্ষুধার্ত হায়নার মতো ছিটকে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য পেশি টান টান করল। শাওন গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু আতঙ্কে তার গলার স্বর যেন গলাতেই আটকে গিয়েছে। পানিমুড়া সবে মাত্র শূন্যে লাফ দেওয়ার জন্য পা ছুড়েছে। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। চারপাশের থমথমে বাতাসটায় এক লহমায় যেন আন্দোলন উঠল।
আকাশে কোনো মেঘ নেই, ঝড় নেই, কিন্তু দালানের মাঝখানে শো শো করে পাক খেতে শুরু করলো একটা কনকনে হাড় হিম করা হাওয়া। পানিমুড়ার পৈশাচিক শরীরটা শূন্যেই অদৃশ্য কিছুর সাথে প্রবল ধাক্কা খেয়ে ছিটকে পড়ল বারান্দার মেঝেতে। তার মুখ থেকে বেরিয়ে এলো এক তীব্র যন্ত্রণাকাতর জান্তব আর্তনাদ, ঠিক যেন কোনো অদৃশ্য জ্বলন্ত চাবুক সপাটে আছড়ে পড়েছে তার ভিজে পচা গলা শরীরটায়। শাওন আর থাকতে না পেরে তার মায়ের বাঁধন কাটিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। বিস্ফারিত নেত্রে শাওন দেখে পানিমুড়ার চোখে ভয়। পিশাচটা ভয়ার্ত চোখে সিঁড়ির নিচের ফাঁকা অন্ধকার জায়গাটায় তাকিয়ে আছে। শাওনও সেদিকে চায়, চোখ ছোট করে দেখার চেষ্টা করে, কিন্তু কই, সেখানে তো কেউ নেই, কিচ্ছু নেই। অথচ কুসুমডিহা গ্রামের ত্রাস, সেই অজেয় পিশাচিনী পানিমুড়া যেন কোনো এক মহাশক্তির সামনে ভয়ে সিঁটিয়ে গিয়েছে। তার ফ্যাটফেটে সাদা চোখ দুটোই এখন শুধুই এক অবর্ণনীয় আতঙ্ক। আবারও সেই শীতল হাওয়ার ঘূর্ণিটা উঠল। পানিমুড়া আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। শিকার ফেলে রেখে 4 হাত পায়ে দেওয়াল বেয়ে উল্টো দিকে নামতে শুরু করলো। চোখের পলকে দালান পেরিয়ে সদর দরজার ওপার দিয়ে লাফিয়ে অন্ধকারের বুকে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে আবারও সব আগের মতো শান্ত। কেবল দালানের বাতাসে তখনও ভাসছে একটা অদ্ভুত অচেনা পোড়া গন্ধ। শিকড় আর কর্পূর একসাথে পোড়ালে যেমন গন্ধ হয়, কতকটা সেই রকম। সুকুমার বাবু সিঁড়ির মাঝপথে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। গোটা ব্যাপারটার তিনি কিছুই বুঝে উঠতে পারেননি, কেবল দমকা হাওয়াটাকে অনুভব করেছেন তিনি। শাওনও থমকে দাঁড়িয়ে গিয়েছিল। এবার তার সম্বিত ফিরতেই সে ছুটে গিয়ে বাবাকে জাপটে ধরল। বাবা বাবা বাবা, তুমি ঠিক আছো বাবা? বাবু বাবু, কি কি ছিল রে ওটা? আর ঠিক এই পরিসরে সকলের চোখের আড়ালে সিঁড়ির নিচটা দিয়ে যেন একটা সাদা আলো খুব দ্রুত স্থান ত্যাগ করল। শাওন বা সুকুমার বাবু যদি খুব ভালোভাবে খেয়াল করত, তাহলে হয়তো দেখতে পেত একটা অবয়বকে, বৃদ্ধ, হাতে লাঠি ধরা, বয়সের ভারে নুচ্ছমান। শাওন যখন আবারও মাথা ঘুরিয়ে সিঁড়ির নিচের দিকে চাইল, বলাই বাহুল্য সেখানে জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। সে জানে না আজ রাতে কে বা কি তাদের প্রাণ বাঁচালো, কিন্তু সেই অদৃশ্য শক্তির স্পষ্ট ইঙ্গিত শাওনকে বুঝিয়ে দিল কুসুমডিহার এই অভিশপ্ত মাটিতে পানিমুড়াই শেষ কথা নয়। এই ভয়ঙ্কর পিশাচিনীকে শাসন করার মতো রক্ষাকর্তা কেউ একজন তো এখানে জেগে আছেই। প্রশ্ন তো অনেকগুলোই রয়ে গেল, তবে উত্তর পেতে বেশি দেরি হবে না। আগামীকাল ঠিক রাত 9টায় আসছে গল্পের অন্তিম পর্ব, কানা পুকুর। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।